ওকে, তো এই লেসনে আমরা শিখব বেসিক প্রোফাইল ক্রিয়েট, মানে প্রোফাইল তৈরি করা। প্রোফাইল মানে হচ্ছে সিবি। আমরা যে অর্থে বায়োডাটা, সিবি বা রিজিউম যেভাবেই বলি না কেন, মানে বায়োডাটা, রিজিউম, সিবি, প্রোফাইল সবগুলো একই জিনিস। তো সিবি কেন লিখতে হবে? আমরা যে কোনো চাকরিতে যখন আমরা অ্যাপ্লাই করি, যে কোনো ট্রেডিশনাল জবে, তখন আমরা আমাদের সিবিটা সেন্ড করি, আমাদের সিবিটা সাবমিট করি। এখন সিবি কেন সাবমিট করি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করার সময়? সিবি সাবমিট করি এই কারণে, কারণ সেই নিয়োগদাতা কোম্পানি যেন আমার সম্পর্কে বুঝতে পারে, আমার সম্পর্কে পর্যাপ্ত ইনফরমেশন জানতে পারে। তাহলে আমার পর্যাপ্ত ইনফরমেশন সন্নিবেশ করে আমি আমার সিবিটা লিখি। ঠিক তেমনি যখন আপনি আউটসোর্সিং কাজের জন্য নিজেকে উপস্থাপন করছেন, তখন এখানেও আপনাকে সিবিটা সেন্ড করতে হবে, মানে আপনার সিবি বায়ার দেখবে। বাট সেই জন্য আপনাকে প্রতিবার সিবি ফটোকপি করে সেন্ড করতে হবে না। এখানে আপনি যেটা করবেন, আপনার সিবিটা আপনি কোথায় তৈরি করবেন? ওডেক্সের ফরম্যাটে তৈরি করে রাখবেন। ওডেক্সে আপনার সিবি সেভ করা থাকবে। দেন যখন কোনো বায়ার আপনার বিষয়ে বিস্তারিত জানতে চাইবে, আপনাকে নিয়োগ দিবে কি দিবে না এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইবে, তখন সে আপনার সিবিটা দেখবে। এবং আপনার সিবিটা যদি ভালো হয়, আপনার সিবিতে দেখে যদি মনে হয় যে হ্যাঁ আপনি কাজ পারবেন, তখনই বায়ার আপনাকে নিয়োগ দিবে। তো সেই জন্য সিবি লেখাটা, মানে ভালোভাবে সিবি লেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আসুন আমরা শিখি যে সিবি কীভাবে লিখব, অথবা ওডেক্সে প্রোফাইল কীভাবে তৈরি করব। আমরা সাইন আপ করার পরে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই পজিশনে পেয়েছিলাম। আমরা এখন আমরা প্রোফাইল তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্রিয়েট ইউর প্রোফাইল। আমি এখানে ক্লিক করছি। এখন আমরা একটা ফরম্যাট পাবো, সেই সিবির ফরম্যাটটা দেখুন, সিবির ফর্মটাই আমরা এটা ফিল আপ করব। প্রথমত ডিসপ্লে নেম, যে আপনি আপনার নামটা পুরোটা লিখবেন নাকি অর্ধেক লিখবেন। আমি দিলাম পুরোটা, সালমান খান। এরপর হলো পোর্ট্রেট। পোর্ট্রেট মানে হলো ছবি, তাহলে পোর্ট্রেট মানে হলো ফটো। তো দেখুন আমি ফটোটা অ্যাড করছি, আপলোড, দেন চুজ ফাইল। তারপর আপনি তো প্রথমে আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন আপনার ছবিটা, দেন কম্পিউটারের সেভ ফাইল থেকে আপনি দিয়ে দিবেন। ওপেন, আমাদের ফটোটা আপলোড হচ্ছে। তো এখানে অনেকে প্রশ্ন করে যে ফটোটা কেমন হতে হবে, এখানে অন্য কোনো ফটো দিলে হবে কি না। দিস ইজ এ সিবি ফর জব। এখানে আপনার ছবি দিতে হবে, এবং অবশ্যই আপনার ছবি দিতে হবে, অন্য কোনো ছবি দিলে হবে না, নাম্বার 1। নাম্বার 2, এখন আপনার ছবি দিবেন, কীরকম ছবি দিবেন, অথবা কীরকম পোশাক পরিচ্ছদ পরে ছবি তুলবেন। পোশাক পরিচ্ছদ এখানে কোনো ইম্পর্ট্যান্ট বিষয় না। এখানে আপনার ছবিটা দেখেই যেন মনে হয় ইউ আর কনফিডেন্ট, মানে এখানে আপনার মুখের অভিব্যক্তিটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার পোশাক আশাক টোটালি ইম্পর্ট্যান্ট না। আপনি একটা সিম্পল টি শার্ট পরে ছবি তোলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মুখের অভিব্যক্তিটা, আপনার মুখের অ্যাপিয়ারেন্সটা এমন হতে হবে যেন মনে হয় যে আপনি কনফিডেন্ট, যে আপনার চেহারার মধ্যে এমন একটা বিষয় থাকতে হবে যে যেটা দেখে মনে হবে যে হ্যাঁ ওকে দিয়ে হবে, মানে আপনার কনফিডেন্টটা শো করতে হবে।
এখানে ছবিতে দেখেই যদি মনে হয় যে আপনি কনফিউজড, আপনি কাজ করার আগেই ভয় পাচ্ছেন, তাহলে বায়ার আপনাকে নেয়ার ব্যাপারে চিন্তা করবে যে যে কাজের আগে এত ভয় পাচ্ছে তাকে নিলে সে কতটুকু কাজ প্রোভাইড করতে পারবে। ওকে, তাহলে ছবিটা হতে হবে কি কনফিডেন্ট, পোশাক আশাক কোনো ইম্পর্টেন্ট না। এরপর হলো টাইটেল। টাইটেল মানে হলো যে আপনি কিভাবে নিজের পরিচয় দিতে চান, সেটা হচ্ছে টাইটেল। সেটা আপনি খুব সংক্ষেপে এক লাইনের মধ্যে লিখবেন। তো একজন ডাক্তারকে যদি সাপোজ একজন ডাক্তার যিনি হার্টের চিকিৎসা করে, কার্ডিওলজিস্ট, এখন কেউ যদি ওনাকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন, উনি কয়েকটা বিষয় বলতে পারে, উনি কয়েকভাবে বলতে পারে। প্রথমত বলতে পারে আমি ডাক্তার, অথবা বলতে পারে কি আমি কার্ডিওলজিস্ট। তো দেখুন, উনি যদি বলে ডাক্তার, তাহলে প্রশ্নকর্তা কি বুঝবে? প্রশ্নকর্তা নিশ্চিত হবে না যে উনি কি হেমিওপ্যাথি ডাক্তার নাকি এলএমএফ ডাক্তার, উনি কি এমবিবিএস পাস করছে কি করে নাই, অথবা উনি করলেও কোন দিক দিয়ে উনি এক্সপার্ট। প্রশ্নকর্তা কোনো কিছুই বুঝবে না যে ছোট ডাক্তার নাকি বড় ডাক্তার, এটা বোঝা যাবে না। বাট এই ডাক্তার সাহেব যদি বলে যে আমি কার্ডিওলজিস্ট, তাহলে এখানে কয়েকটা জিনিস একসাথে বোঝা যাচ্ছে। প্রথমত তিনি ডাক্তার, দ্বিতীয়ত তিনি এমবিবিএস পাশ করেছেন, তৃতীয়ত তিনি অনেক বড় ডিগ্রি আছে ওনার। কিসের উপর ডিগ্রি আছে? হার্টের রোগ নিয়ে। উনি হার্টের চিকিৎসা খুব ভালো করতে পারেন, উনি হার্টের উপর এক্সপার্ট। তাহলে দেখুন 4-5টা জিনিস একসাথে বোঝা যাচ্ছে শুধুমাত্র একটা শব্দ দিয়ে। ডাক্তার বললে তেমন কোনো কিছুই বোঝা যাচ্ছে না, কার্ডিওলজিস্ট বললে 4-5টা বিষয় একসাথেই বোঝা যাচ্ছে। তো এখানে ডাক্তার হচ্ছে গাছ, আর কার্ডিওলজিস্ট হচ্ছে শাখা। তো এখানে টাইটেলের মধ্যে আপনার গাছ এবং শাখা দুইটাই দিতে হবে। মনে করুন একজন লয়ার যিনি ইনকাম ট্যাক্সের কাজ করে, ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করে। তো উনি যদি বলে, তাহলে ওনার মূল গাছটা হচ্ছে কি লয়ার, আর ওনার গাছের শাখাটা কি ইনকাম ট্যাক্স। তাহলে উনি কি বলবে? ইনকাম ট্যাক্স লয়ার। তাহলে লয়ার হচ্ছে গাছ আর ইনকাম ট্যাক্স হচ্ছে শাখা। তো এই টাইটেলের মধ্যে আপনার গাছও থাকতে হবে এবং শাখাও থাকতে হবে। তো দেখুন এখানে আমি লিখছি অফ পেজ এসইও। অ্যাকচুয়ালি আচ্ছা, এই এসইও হচ্ছে গাছ, আমাদের কাজের নাম হচ্ছে এসইও। আর এসইওর দুইটা পার্ট, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। তাহলে আমি লিখলাম গাছ এবং গাছ, এরপরে গাছের শাখা। তো এখানে আপনি যদি বলেন যে একসাথে আপনি অনেক কিছু পারেন, তাহলে বায়ার আপনাকে বিলিভ করবে না। মনে করেন কোনো একজন টিচার কোনো একটা স্কুলে অ্যাপয়েন্ট হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছে। এখন ওনাকে যদি জিজ্ঞেস করা হয়, উনি যদি বলে, টিচার যদি বলে যে আমি সব পারি, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম সব পারি, তাহলে কি স্কুল অথরিটি তাকে নিয়োগ দিবে? কখনোই না। কারণ যে দাবি করে যে অনেক কিছুই পারে, আসলে সে কোনো কিছুই ভালোভাবে পারে না। বাট সে টিচার যদি বলে যে আমি বীজগণিত, ক্লাস 10-এর বীজগণিত ভালো পড়াতে পারি, অথবা বীজগণিতের টিচার, আমি বীজগণিতটা ভালো পারি, তাহলে কিন্তু স্কুল অথরিটি প্লিজড হবে। স্কুল অথরিটি বুঝবে যে হ্যাঁ, উনি বীজগণিত অনেক ভালো পারে। তাহলে স্পেসিফিকেশন ঠিক এখানেও যখন আপনি নিজেকে চাকরির জন্য উপস্থাপন করবেন, এখানে যদি আপনি দাবি করেন যে আপনি অনেক কিছু পারেন, তাহলে সেক্ষেত্রে বায়ার আপনাকে বিলিভ করবে না এবং আপনাকে জব দিবে না। এখানে আপনাকে একটা গাছ থেকে একটা শাখা, আপনার শাখাটা স্থির করতে হবে। অর্থাৎ আপনার স্পেসিফিকেশনটা, আপনি কি ভালো পারেন সেটা আপনাকে স্পেসিফাই করতে হবে। তাহলে আমরা টাইটেলে কী লিখব? গাছ এবং শাখা। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলিনি, টাইটেল, ওভারভিউ, এই বিষয়গুলো আপনি এখন লিখতে পারবেন না। মানে আপনি তো অ্যাকাউন্ট তৈরি করেছেন, বাট এই বিষয়গুলো আপনি এই মুহূর্তে পারবেন না ফিল আপ করতে। এগুলো কখন পারবেন? কাজ শেখার পরে আপনি বুঝবেন যে আপনার টাইটেল কী, আপনি কী কাজ পারেন, কোন দিক দিয়ে কাজ পারেন,
টাইটেল কীভাবে লিখবেন সেটা আপনি কাজ শেখার পরে অটোমেটিক্যালি বুঝবেন। ওভারভিউ কীভাবে লিখবেন, মানে এই সবগুলো বিষয় কীভাবে লিখবেন সেটা আপনি কাজ শেখার পরেই বুঝবেন। তো সুতরাং কাজ শেখার আগে প্রোফাইল তৈরি করা যাবে না। আমি এখন যেটা দেখাবো, আমি জাস্ট আপনাকে সিস্টেমগুলো দেখাবো। আচ্ছা, একটা ব্যাপার, আপনি কাজ শেখার আগে এই মুহূর্তে আপনি প্রোফাইল তৈরি করতে পারবেন না, কিন্তু তারপর আমি এগুলো দেখাচ্ছি কেন আপনি একটু পরেই বুঝবেন। অ্যাকচুয়ালি মানে এখানে অনেক বিষয় আছে যেগুলো আপনার এখনই বুঝতে হবে, মানে কাজ শেখার আগেই বুঝতে হবে। তো আপনি এটা আপাতত দেখবেন এবং কাজ শেখার পরেই আপনি এই প্রোফাইলগুলো তৈরি করবেন। ওকে, এখন হলো ওভারভিউ। আপনি ওভারভিউতে কী লিখবেন? ওভারভিউতে লিখবেন এটার শাখাগুলো, মানে শাখার প্রশাখাগুলো। আমি এখানে লিখলাম গাছ এবং গাছের শাখা, আর এখানে আমি লিখব কি প্রশাখাগুলো, প্রশাখা। মনে করেন একজন ডাক্তার সাহেবের গাছ হচ্ছে উনি ডাক্তার, ওনার শাখা হচ্ছে উনি কার্ডিওলজিস্ট, মানে উনি হার্টের চিকিৎসা করে। এখন ডাক্তার সাহেব যদি বলে যে হার্টের যত ধরনের রোগ আছে সবগুলি চিকিৎসা আমি করতে পারি, তাহলে এটাকে কেউ বিলিভ করবে? কখনোই না। কারণ একজন ডাক্তার উনি যত বড়ই হার্টের ডাক্তার হোক না কেন, উনি একটা বিষয় হয়তো ভালো, একটা অথবা দুইটা বিষয় হয়তো উনি ভালো পারবে, বাট সবগুলো পারবে না। সাপোজ একজন ডাক্তার আছে যিনি বাইপাস সার্জারি খুব ভালো করতে পারে, হয়তো বাইপাসের সাথে অন্য আরেকটা কিছু পারতে পারে, বাট হার্টের যত ধরনের রোগ আছে সবগুলো রোগ উনি একা পারেন না। এবং কোনো ডাক্তার যদি এটা দাবি করে, তাহলে আমরা নির্ঘাত বুঝতে পারবো কি সেই ডাক্তার মিথ্যা বলছে। তো ঠিক তেমনি এই যে গাছ এবং গাছের শাখা, এই শাখার মধ্যে অনেকগুলো প্রশাখা আছে। যেমন এই ডাক্তার সাহেবের শাখা হচ্ছে হার্ট। এখন হার্টের অনেকগুলো রোগ আছে, কমসে কম 10-12টা রোগ আছে। তার মানে এই কার্ডিওলজিস্ট শাখার 10-12টা শাখা আছে। এখন সবগুলো শাখা একজনের পক্ষে জানা সম্ভব না, সবগুলোতে এক্সপার্ট হওয়া অথবা সবগুলোতে প্রফেশনাল হওয়া একজনের পক্ষে সম্ভব না। তো এখান থেকে হয়তো আপনি কয়েকটা জানতে পারেন, কয়েকটা কাজ ভালোভাবে জানতে পারেন। তো সেই জিনিসগুলো আপনি এখানে লিখবেন যে এই শাখার কোন কোন প্রশাখাগুলো আপনি ভালোভাবে জানেন, সেগুলো আপনি এখানে লিখবেন। সেগুলো লিখবেন, ডেসক্রাইব করবেন এবং বুঝাবেন যে আপনি ভালোভাবে যে জানেন সে আপনার জানার যৌক্তিকতা কী, আপনার জানার ভিত্তি কী, কীভাবে আপনি জানেন। আচ্ছা, এরপরে আপনি যে কাজটা করেন, আপনি যে কাজটা জানেন অথবা যেটা আপনি করতে পারেন সেটা কেন অন্যদের চেয়ে ডিফারেন্ট, আপনি সেটা ভালোভাবে করতে পারেন, অন্যদের চেয়ে ভিন্নভাবে কীভাবে করতে পারেন এবং কীভাবে করলে আপনি বায়ারকে বেশি লাভবান করে দিতে পারেন। মানে টোটাল আপনার যে প্রশাখাগুলা, সেই প্রশাখাগুলার বিস্তারিত বর্ণনা আপনি এখানে লিখবেন। মানে আপনি কতটুকু পারেন এবং অন্যদের চেয়ে কতটুকু ভালো পারেন। তো বেসিক্যালি এই জিনিসগুলো দেখেই বায়ার আপনাকে নিয়োগ দেবে। যে এটা দেখে বায়ার বুঝতে চেষ্টা করবে যে বায়ার যে কাজের জন্য এমপ্লয়ি হায়ার করতে চাচ্ছে, মানে এমপ্লয়ি নিয়োগ দিতে চাচ্ছে, সেটার জন্য আপনি তার পারপাস সার্ভ করতে পারবেন কিনা, আপনি সে কাজটা করতে পারবেন কিনা। যেমন আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, তাহলে প্রথমে সাপোজ আপনি কোনো একজন লোক মনে করেন হার্টের সমস্যা নিয়ে গেল। এখন তিনি দেখবেন প্রথমে ডাক্তারের সাইনবোর্ড যে এই লোক কি মানে হার্টের চিকিৎসা করে কিনা। উনি অবশ্যই একজন স্কিন স্পেশালিস্টের কাছে যাবেন না, উনি টাইটেল দেখে প্রথমে ডাক্তার সাহেবের কাছে যাবে। এরপরে নিচে ডেসক্রিপশনগুলো পড়বে ডাক্তার সাহেবের, যে ডাক্তার সাহেব সাপোজ উনি যাচ্ছে বাইপাস সার্জারি করানোর জন্য, তাহলে এই ডাক্তার সাহেব বাইপাস সার্জারি করাতে পারে কিনা সেটা পেশেন্ট ভালোভাবে দেখবে। দেখার পরেই ওই পেশেন্ট ডিসাইড করবে তিনি এই ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না। ঠিক তেমনি বায়ার যখন আমাদেরকে কাজ দিবে, বায়ারের ডিসিশন মেকিং প্রসেসটা সেম। তো সুতরাং টাইটেলে আমি আবারও বলছি, টাইটেলে থাকবে গাছ এবং শাখা, আর ওভারভিউতে থাকবে প্রশাখাগুলা, বিস্তারিত বিবরণ, এবং আপনি কেন অন্যদের চেয়ে আলাদা, আপনি কত বেশি ভালো পারেন, এই সবগুলো বিস্তারিত বিবরণ এখানে আপনি লিখবেন। এখানে আপনি অনেক বড় করে লিখতে পারবেন।
ওকে, এরপর হলো আওয়ারলি রেট। আপনি প্রতি ঘন্টায় কত রেট চান? এটা অ্যাকচুয়ালি এখানে আপনি, এটা হচ্ছে ওদের জানার জন্য যে আপনি মানে আপনার সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য। যেমন আমরা যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করার আগে আমরা সিভিতে লিখে দিই যে এক্সপেক্টেড স্যালারি এত। তো সেই রকম এখানে এটা হচ্ছে সিভি, তো এখানে আপনি এক্সপেক্টেড স্যালারি চাইবেন। তবে আমরা এক্সপেক্টেড স্যালারি চাই ট্রেডিশনাল জবের জন্য মান্থলি স্যালারি, আর এখানে স্যালারি চাইতে হবে আওয়ার, পার আওয়ারলি আপনি কত স্যালারি চান। এই যে দেখুন আওয়ারলি রেট, মানে আপনি আওয়ারলি প্রতি ঘন্টা কাজের জন্য আপনি কত টাকা, কত ডলার স্যালারি চান। এই যে ডলার আমি দিলাম $2, তাহলে আমাকে 1 ঘন্টা কাজ করলে কত স্যালারি দিবে? $2। আর আমি যদি সপ্তাহে 100 ঘন্টা কাজ করি তাহলে আমাকে স্যালারি দিবে $200। আর এই $200 আমাকে পে করবে কখন? সপ্তাহ শেষে, মানে প্রতি সোমবারে। আমি আবারও বলছি, আপনার স্যালারিটা $2, আপনি 1 সপ্তাহে কাজ করেছেন 100 ঘন্টা, তাহলে আপনার 100 ঘন্টা গুণন আপনার রেট সমান $200। তাহলে এই $200 আপনাকে পে করবে কখন? সপ্তাহ শেষে, মানে ওদের সপ্তাহ শেষে, মানে প্রতি সোমবারে। ওদের পেমেন্ট ডেট হলো প্রতি সোমবারে। যাই হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এরপরে দেখুন 10% ওডেক্স ফি। ওডেক্স আমাদের যে সার্ভিসগুলো দিচ্ছে এই সবগুলোর জন্য ওডেক্সের একটা চার্জ দিতে হয়, ওডেক্সকে একটা ফি দিতে হয়। সেটা কত? 10%। আমাদের বেতনের উপর 10%, যেমন আমাদেরকে স্যালারি হচ্ছে 2, আমাদের বেতনের 10% কত? 0.22। এখন এই ওডেক্সের এই ফিটা কে দিবে? এই ফিটা আমাদেরকে দিতে হবে না, এটা দিবে বায়ার। তো দেখুন বায়ার যখন আমাকে $2 যখন দিবে, একই সাথে ওডেক্সকে দিতে হবে আমার বেতনের 10%, মানে 0.22। ক্লায়েন্ট মানে বায়ারকে টোটাল পে করতে হবে 2.22। যাই হোক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আপনি জাস্ট একটুকু মনে রাখুন যে ওডেক্সের ফিটা আমাদেরকে কখনও পে করতে হবে না, আমরা যেটা চাইবো সেটাই আমরা পাবো। তো এখানে আমরা যে রেটটা লাগলাম সেটা একটা অ্যাপ্রক্সিমেট রেট। এখানে নতুন অবস্থায় যেটা লজিক্যাল 2 অথবা 3, এটা নিয়ে পরে আবার বার্গেনিং হবে। মানে আপনি যখন কাজে অ্যাপ্লাই করবেন তখন বায়ার এটা নিয়ে আপনার সাথে বার্গেনিং করবে যে তুমি এত চেয়েছিলে, বাট আমি এত দিতে পারবো না, এত দেবো। এভাবে আপনার সাথে চেটিং হবে। একটা বুদ্ধি করলে কেমন হয়? এখানে যেহেতু রেটটা নিয়ে বার্গেনিং হবেই, তাহলে একটু বুদ্ধি করে যদি আমি $100 দিই, তাহলে অন্তত বার্গেনিং করতে করতে তো $50 আসবে। কি বলেন? এখন এটা করলে সমস্যা সেটা হচ্ছে বায়ার হার্ট অ্যাটাক করতে পারে। যাই হোক, মানুষ মেরে লাভ কি? তো দেখুন নতুন অবস্থায় লজিক্যাল হলো 2 অথবা 3, এর বেশি হলে সেটা হাস্যকর হবে। যত আপনার এক্সপেরিয়েন্স হবে, যত আপনার কাজের কোয়ালিটি বাড়বে, দেন ধীরে ধীরে আপনি এটা বাড়াতে পারবেন। আপনি নতুন অবস্থায় দেবেন 2 অথবা 3, এরপর প্রতি মাসে আপনি $50 করে বাড়াবেন। এই রেটটা আপনি পরে নিজে বাড়াবেন। আমরা এখানে যে তথ্যগুলো দিচ্ছি সবগুলো আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখাবো। এরপর দেখুন ইংলিশ লেভেল কেমন? আপনাকে অবশ্যই দিতে হবে ফ্লুয়েন্ট ইন বোথ রিটেন অ্যান্ড ভার্বাল স্কিল। 5 নাম্বারটা দিতে হবে। আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে পরীক্ষা কেমন হয়েছে, আমরা বলি মোটামুটি। এখানে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি ইংলিশ কেমন পারেন, যদি আপনি এখানেও বলেন যে মোটামুটি, তাহলে বায়ার ধরে নিবে আপনি ইংলিশে খুবই দুর্বল এবং আপনার সাথে কমিউনিকেট করতে প্রবলেম হবে। যদিও বা আউটসোর্সিংয়ের কাজগুলো করার জন্য, এসইওর কাজগুলো করার জন্য ইংলিশ খুব একটা লাগে না, ইংলিশে খুব ডিপলি কোনো নলেজ লাগে না। কিন্তু আপনি যদি নিজেই ঘোষণা করে দেন যে আপনার ইংলিশে জ্ঞান কম, তাহলে বায়ার যেটা মনে করবে যে আপনার সাথে কমিউনিকেট করতেই প্রবলেম হবে। তো সুতরাং বায়ার আপনাকে নিয়োগ দিতে চাইবে না। তো এখানে অবশ্যই আপনাকে বলতে হবে কি 5 নাম্বারটা, ফ্লুয়েন্ট ইন বোথ রিটেন অ্যান্ড ভার্বাল স্কিলস। ওকে, এরপর দেখুন জব ক্যাটাগরিজ অফ ইন্টারেস্ট। আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চান? দেখুন আমি এখানে নিচে এই যে একটা আছে মেন ক্যাটাগরি আর একটা আছে সাব ক্যাটাগরি। তো অ্যাড জব ক্যাটাগরিজ দ্যাট অ্যাপ্লাই টু ইউ, আমি এখানে ক্লিক করছি।
দেখুন এখানে আমি অনেকগুলো দেখতে পাচ্ছি। এই যে এখানে অনেকগুলো জব ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ওয়েব ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, ই কমার্স, দেন ডাটা এন্ট্রি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, কাস্টমার সার্ভিস, এসইও, দেন মার্কেট রিসার্চ, সেলস, অ্যাকাউন্টিং, বুক কিপিং, এইচআর, পেরোল, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড প্ল্যানিং, পেমেন্ট প্রসেসিং, লিগাল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস কনসাল্টিং, রিক্রুটিং, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, অনেক কিছু। তো অনেকে মানে অনেক ধরনের কাজ এখানে আছে, অনেক ক্যাটাগরির কাজ আপনি এখানে করতে পারবেন। অনেকেই মনে করে আউটসোর্সিং মানে শুধুমাত্র আইটি রিলেটেড জব, বাট দ্যাট ইজ এ রং কনসেপ্ট। এখানে দেখুন আইটি রিলেটেড জবের চেয়ে নন আইটি রিলেটেড জবই বেশি। তো যাই হোক, তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা জব ক্যাটাগরি সিলেক্ট করবেন। সাপোজ আমি সিলেক্ট করলাম এসইও। এখন এখানে চাইলে আপনি আরও কয়েকটা আপনি একসাথে সিলেক্ট করতে পারবেন, আপনি 4-5টা ইভেন 10টা আপনি সিলেক্ট করতে পারবেন। কিন্তু যদি 10টা সিলেক্ট করেন তাহলে বায়ার বুঝবে যে আপনি আসলে কোনো কাজ ভালোভাবে পারেন না। তো এখানে কখনোই একটার বেশি সিলেক্ট করা যাবে না। একটার বেশি যদি সিলেক্ট করেন তাহলে সেটা আপনার স্পেসিফিকেশনটা বোঝা যাবে না। তো এখানে যদিও বা আপনি অনেকগুলো সিলেক্ট করতে পারেন চাইলে, কিন্তু আপনি একটার বেশি সিলেক্ট করবেন না। আপনি চাইলে দাবি করবেন যে আপনি শুধু একটা কাজ পারেন, দুনিয়ার আর কোনো কিছু আপনি পারেন না, বাট একটা কাজ পারেন। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম শুধুমাত্র এসইও। আমি এসইওতে টিক দিলাম, দেন সেভ ক্যাটাগরিজ। এসইও, এসইওর ইলেবোরেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এরপর দেখুন প্রোফাইল ভিজিবিলিটি। প্রোফাইল ভিজিবিলিটি এভরিওয়ান, মানে আপনার প্রোফাইলটা সবাই দেখবে, কন্ট্রাক্টরও দেখবে, বায়ারও দেখবে। এরপর দেখুন অ্যাড্রেস। আপনার অ্যাড্রেস লিখবেন। আমি একটা কাল্পনিক অ্যাড্রেস লিখছি। জিপ কোড আমি দিলাম যেমন এখানে জিপ কোড কত হবে। সাপোজ আপনার এলাকার জিপ কোড আপনি কীভাবে খুঁজে নেবেন। জিপ কোড মানে হলো পোস্টাল কোড। তো দেখুন আমি এই ধানমন্ডির পোস্টাল কোড খুঁজে নিচ্ছি। গুগলে সার্চ করলে আপনি পাবেন। জিপ কোড অফ ধানমন্ডি। যেমন চিটংয়ের জন্য 4000 জিপ কোড, চিটং সিটির জন্য। ঢাকাতে অনেকগুলো আছে, 1207, 1208, 1209, এরকম অনেকগুলো। এই যেমন 1209, এই যে ধানমন্ডির জন্য, হ্যাঁ 1209। আমি জিপ কোড লাগলাম, মানে পোস্টাল কোড। দেন ফোন নাম্বার লেখা শুরু করতে হবে 1 থেকে 17। আমি একটা কাল্পনিক নাম্বার লিখছি। তো ফোন নাম্বার লেখা শুরু করতে হবে 1 থেকে। প্রথম দুইটা এখানে ডিজিট, প্রথম এখানে 2 ডিজিট আর বাকি 8 ডিজিট এখানে। এখানে 1 এর আগে 0 লিখতে হবে না। মোবাইল নাম্বার লিখতে হবে 1 থেকে, প্রথম দুইটা এখানে, পরের 8টা এখানে। কারণ এই যে জিরো কিন্তু আমাদের কান্ট্রি কোডের সাথে ডিফল্ট দেওয়া থাকবে। তাহলে আমরা ফোন নাম্বার লিখলাম। তাহলে আমরা আমাদের এই সিভিটা ফিল আপ করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন।
আমরা সিভিটা ফিল আপ করার পরে আমরা এখানে ক্লিক করব সেভ প্রোফাইল অ্যান্ড কন্টিনিউ। আমি এখানে ক্লিক করছি। আমার সিভিটা সেভ হচ্ছে, মানে ওরেক্সে সেভ হচ্ছে, সেভ হয়ে গেল। ওকে, পরের লেসন আমরা প্রফেশনাল প্রোফাইল কীভাবে তৈরি করব সেটাই দেখব। ওকে, থ্যাংক ইউ।